আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বলেন প্রধান উপদেষ্টা, বন্দরকে বিশ্বমানের করে গড়ে তোলার ঘোষণা। আগামী মাসে বিশ্বব্যাংক, আইএমএফ সহ বিভিন্ন সংস্থার $3.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। আইএমএফ এর শর্ত মেনে ডলার মূল্য নির্ধারণের ঘোষণা গভর্নরের। এবং এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, 3 দিনের আলটিমেটাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে সন্ধ্যায় আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তরিক ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 3 দফা দাবিতে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষক শিক্ষার্থী সহ আহত হয় অনেকে। আহতদের চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের এমন আচরণে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। কাকরাইল মোড়ে মূল সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দেয় তারা। যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয় দেখতে পেন যে সবচেয়ে কম বরাদ্দ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো আমরা এটার বাড়ানোর পক্ষে আমরা এখানে একটা আন্দোলন করতে যাচ্ছিলাম। এই কারণে এটার জন্য হলো পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। এখন আমাদেরকে অতর্কিত হামলা করছে, আমাদেরকে টিয়ারশেল দিছে, তারপর লাঠিপেটা করছে। আমরা কোনো কিছু করি নাই, আমরা শুধু যার দাবি নিয়ে আসছি। আমরা যুক্তিতে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমাদের রক্তের উপর বসে থাকা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই প্রশাসন সেই স্বৈরাচারী মনোভাব ধারণ করেছে। আবার তারা স্বৈরাচারী মনোভাব এখনো ছাড়তে পারে নাই। তারা যদি স্বৈরাচারী মনোভাব ছাড়তো, আজকে আমাদের উপরে অতর্কিত হামলা হতো না। 20 বছর ভর্তি, কিন্তু ছেলেদের একটা হল নাই। ডক্টর ইউনূস সাহেব 1978 সালে নিজে বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া চলতে পারে না। তাহলে তিনি কি আমাদের দাবিটা মেনে নিতে পারেন না? আর আজকে যে পুলিশ টিয়ারশেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, জল কামান মারলো, তার কোন কার উদ্দেশ্যে মারলো, কিসের উদ্দেশ্যে মারলো? দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন? আমাদেরকে বিস্তারিত জানান। তোহা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে এখনো এই যমুনার এই কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি নিয়ে তারা যে সকালবেলা এসেছিলেন, সেই দাবি দাওয়া নিয়ে তারা এখনো এই কাকরাইল মোড়ে এখানে তারা অবস্থান করছেন। তারা পুরো এলাকা জুড়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের জন্য বারবার জানাচ্ছেন। একই সাথে বিকেলে যতটা আমরা জানতে পেরেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়েছেন তাদের এই দাবি দেওয়ার বিষয়ে। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিষয়ে যমুনায় তারা বৈঠকে বসেছেন এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। তবে এখন পর্যন্ত যেই অবস্থা, এখন পর্যন্ত আমরা সর্বশেষ কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত ভেতর থেকে আমরা পাইনি তাদের দাবি দেওয়ার বিষয়ে। তবে শিক্ষার্থীরা এবং শিক্ষক যারা আছেন তারা বারবার বলার চেষ্টা করছেন তাদের এই দাবি দেওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। কেননা তাদের যে লং মার্চ টু যমুনা যে কর্মসূচি, পূর্ব ঘোষিত এই কর্মসূচির অংশ হিসাবে তারা সকালে তাদের মৎস্য ভবনে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা এই
কাকরাইলের এখানে আসার পরে পুলিশের বাধার মুখে পড়ে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ জল কামান নিক্ষেপ করে পুলিশ। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এই সময় বেশ কয়েকজন শিক্ষক আহত হন এবং অনেকে আমরা জানতে পেরেছি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর এখানে দেখেন পুরো এলাকা জুড়ে এখনো শিক্ষার্থীরা নানা স্লোগানে পুরো এলাকা মাতিয়ে রেখেছেন এবং তারা যেটি দাবি জানাচ্ছেন যে তাদের যে আবাসন সমস্যা রয়েছে সেটি দ্রুত সমস্যার সমাধান করতে হবে এবং তাদের যে বিভিন্ন বিষয়ে যে বৈষম্য রয়েছে সেগুলো নিরসন করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে দিতে হবে এবং সেই দাবি যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। এবং এখানে অনেক শিক্ষার্থী আমরা দেখেছি যে দিনভর প্রচন্ড গরমের পর এখন কিছুটা ভালো পরিবেশ রয়েছে, তবে অনেকে দেখতে পেয়েছি তারা অসুস্থ হয়ে পড়ছেন। তবে তারা বারবার বলছেন যে তারা যত রাতই হোক না কেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। জি তোহা, এই ছিল আমার কাছে যমুনা থেকে সবশেষ খবর। তবু আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দিনভর উত্তাল ক্যাম্পাস। ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি জানায় ছাত্রদল। তবে শুধু ভিসি পদত্যাগ করলেই হবে না, এর নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখার তাগিদ ছাত্র প্রতিনিধিদের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে প্রাণ হারান স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। সহকর্মী হত্যার বিচারের দাবিতেই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয় ঢাবি ক্যাম্পাস সন্ত্রাসী মাদকসেবীদের আখড়ায় পরিণত হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বলেন, সম্মানের সাথে পদ না ছাড়লে রাজপথে আন্দোলনের মাধ্যমেই দাবি পূরণ করা হবে। সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবে। আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আর কারো ভাইয়ের বুক যেন খালি না হয়, আমরা আমাদের ক্যাম্পাসে নিজের ক্যাম্পাসে আমরা নিরাপদভাবে থাকতে পারি, এই ব্যবস্থাটা করা জরুরি। যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা এর দ্রুত সময়ের মধ্যে তদন্ত এবং বিচার দাবি করছি। এখন পর্যন্ত এই ঘটনায় 3 জনকে আটক করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানায় ডিএমপির এই উপ পুলিশ কমিশনার। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। গ্রেফতারকৃত যারা রয়েছে তাদেরকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন চলছে। ইতিমধ্যে এই ঘটনায় যে নিহত শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থানায় স্মারকলিপি জমা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আগামী বিশ্বের ভবিষ্যৎ তরুণদেরকেই তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ঋণ মানুষের মানবিক অধিকার আর অর্থনীতির ভিত্তি এই মানুষ। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে পা রাখলেন বিশ্ববিদ্যালয়েরই একসময় শিক্ষক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বর্ণাঢ্য আয়োজন। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় 23,000 শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদ। এছাড়া 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমপিল ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি। গরিব মানুষের ভাগ্য বদলাতে বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছেন তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কিভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানো থেকে বের করে আনা, এগুলো বলছি এই জন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, পাশে নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ, এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি। ডক্টর ইউনূস বলেন, মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা, আর ঋণ পাওয়াকে মানুষের মানবিক অধিকার বলে মনে করেন তিনি। ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে, কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। 9 বছর পর অনুষ্ঠেয় এই সমাবর্তনে নতুন পুরনো শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস দেখা দেয় ক্যাম্পাসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এই বন্দরের সাথে প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি লাভবান হবে বলে আশা করেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম পৌঁছে প্রথমেই সমুদ্র বন্দর পরিদর্শনে যান তিনি। বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের অর্থনীতি পরিবর্তন করতে চট্টগ্রাম বন্দরের কোনো বিকল্প নেই জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বন্দরের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্যের সাথে বন্দরকে যুক্ত করতে পারলে বাংলাদেশ আরো বেশি উপকৃত হবে বলে জানান তিনি। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আধুনিক প্রযুক্তির বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মাথা দেখবে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। তার আশা, বন্দরের উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নত হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরে সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচনের মাধ্যমে কালুরঘাটে বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া এদিন সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের পরের কিস্তি $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, AIIB সহ কয়েকটি সংস্থা থেকে আরও $2.20 বিলিয়ন ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে আসছে মাসে $3.5 বিলিয়ন ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সব তথ্য জানান। গভর্নর আরও জানান, এখন থেকে ডলারের বিনিময় মূল্য বাজার ঠিক করবে। এতে ডলারের বর্তমান দরের খুব বেশি ওঠানামা করবে না বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে কলম বিরতি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। রাজধানীর আগারগাঁওয়ে NBR ভবনে NBR সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে গুরুত্ব না দিয়ে বিশেষায়িত খাত নিয়ে সরকার অধ্যাদেশ জারি করেছে, যা মেনে নেওয়া হবে না। শনিবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শরফুল আলমের রিপোর্ট। IMF এর ঋণ পেতে শর্ত মেনে BCS, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD বাতিল করে নতুন করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করা হয়। NBR-কে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে দেশজুড়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেন। NBR-এর আওতাভুক্ত সকল যে ভ্যাট, কাস্টমস এবং আয়করের অফিস, সেই অফিসে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই আমাদের যে দাবি, সে দাবির প্রতি সরকারের সমর্থন থাকবে এবং আমাদের সাথে আমাদের দাবির বিষয় বা আমাদের মতামতের বিষয়কে তারা মূল্যায়ন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে জানিয়ে কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যদি আমাদের 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ ফলাফল না পাই, আমরা শনিবার বিকেল 3টায় আবারও আমরা সমবেত হব জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এবং সেখান থেকে আমরা অবশ্যই কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হব। দেশজুড়ে দ্বিতীয় দিনের প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তর সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে কলম বিরতির আন্দোলনের আওতামুক্ত থাকছে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে তার অনুসারীরা। ঢাকা দক্ষিণ নগর ভবনের প্রাঙ্গণে ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় আদালতের রায় এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পরও কেন ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে এই বিক্ষোভ। ঢাকা সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ। এই ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা বলেন, দক্ষিণের নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করবে না দীর্ঘদিন ধরে নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী। আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসেবে পাইছি, আমরা এটা কার্যকর চাই। পরিষ্কার পরিচ্ছন্ন, মশা এবং দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলতে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন বলে দাবি করেন রাজনীতিবিদ, পেশাজীবী সমাজের প্রতিনিধিরা। ততক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে।
দাবি পূরণের আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারে থাকা হাসিনার প্রেতাত্মাদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জয়তা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, হাসিনার প্রেতাত্মারা সরকারের বিভিন্ন স্তরে বহাল থেকে দেশে অস্থিরতা তৈরি করছে। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ের পর দেশের মানুষের দাবি একটি সুষ্ঠু নির্বাচন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন অপবাদ দিয়ে জনগণকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে অভিযোগ করেন ফারুক। অন্তর্বর্তী সরকারকে জনপ্রত্যাশা বিরোধী কাজ না করার আহ্বান জানান তিনি। সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, আয়নাগর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে? এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। দুদকের করা মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে গতকাল আপিল করার অনুমতি দেন। আজ আপিল গ্রহণ করে জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়েছে। একই সাথে নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। দুর্নীতি মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও ডক্টর জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান। ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি, কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় দেওয়া হবে আগামী 1 জুন। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। রায়ের নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবীরা। নির্বাচন কমিশন যেন জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলেও আশা তাদের। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটা 12/12/2016 তারিখে একটা রেজলিউশন আছে। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। আইনি সহায়তা দেয়া জনগণের কাছে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর্থিকভাবে অসচ্ছল গরিব বিচার প্রার্থীদের বিনা খরচে সরকার আইনগত সহযোগিতা দিচ্ছে বলেও জানান তিনি। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। বিচারপতি কাজী জিনাত হকের সভাপতিত্বে এই সভায় সুপ্রিম কোর্টের বিচারপতি ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। Legal aid is not a marginal activity. It is the lifeline of constitutionalism as we understand it in this transformative phase in this nation's history. It is a foundation upon which an inclusive and humane justice system must rest. সাম্প্রতিক সময়ে কিছু সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সেনা সদরে 802টি আবেদন জমা পড়েছে। বিষয়টির গুরুত্বের সাথে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এ বিষয়ে এরই মধ্যে উচ্চ পর্যায়ের পরিষদ গঠন করা হয়েছে যা আবেদনগুলোর পর্যালোচনা করছে। এরই মধ্যে 106টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বাকি 696টি আবেদন পর্যায়ক্রমে যাচাই বাছাই ও মূল্যায়ন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার এবং সেনাবাহিনী সাবেক সদস্যদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং যথাযথ পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে উৎপাদিত 87% শুটকি নিরাপদ। যে 13% শুটকিতে কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে, তাতে রান্নার পর কীটনাশকের মাত্রা অনেক কমে যায় বলে জানিয়েছেন গবেষক দল। দেশে শীর্ষস্থানীয় সামুদ্রিক মাছের শুটকি উৎপাদন হয় চট্টগ্রাম, কক্সবাজার, দুবলার চর। স্বাদুপানির মাছের শুটকি উৎপাদন হয় নাটোরের চলনবিল ও সুনামগঞ্জে। এসব স্থানের উৎপাদিত শুটকি নিয়ে একটি গবেষণায় এই চিত্র উঠে আসে। শাহবাগে সংস্থাটির কার্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে সব তথ্য জানানো হয়। বাংলা সাহিত্যের প্রতিবাদী কণ্ঠস্বর কথাশিল্পী শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। সভাপতিত্ব করেন 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া। আয়োজনটিতে বাবার স্মৃতিচারণ করেন চলচ্চিত্র নির্মাতা ও রম্য লেখক নেসার ওসমান। এবার খেলার খবর। ভারত পাকিস্তান যুদ্ধ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে অবিক্রিত থাকলেও মাঝপথে এসে পিএসএল এ লাহোর কালান্দার্স সাকিবকে দলে ভিড়িয়েছে। পিএসএল খেলতে নিউ ইয়র্ক থেকে সরাসরি পাকিস্তানে যাবেন তিনি। এদিকে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সরে দাঁড়ানোয় আইপিএল এ পেসার মুস্তাফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত ভারত পাকিস্তান সংঘাতের পরই নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। 24টি দলের অংশগ্রহণে শুক্রবার থেকে শুরু হবে জাতীয় ক্লাব কাপ সেভেন্স রাগবি চ্যাম্পিয়নশিপ। এ উপলক্ষে রাজধানীর পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কর্মকর্তা এম মাহফুজুর রহমান, টুর্নামেন্ট কমিটির সভাপতি আনিসুজ্জামান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ এবং সদস্য সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বললেন প্রধান উপদেষ্টা। বন্দরকে বিশ্বমানের করে গড়ে তোলার ঘোষণা। আগামী মাসে বিশ্বব্যাংক, আইএমএফ সহ বিভিন্ন সংস্থার $3.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। আইএমএফ এর শর্ত মেনে ডলার মূল্য নির্ধারণের ঘোষণা গভর্নরের। এবং এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, 3 দিনের আলটিমেটাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।